ইয়ে! চূড়ায় গিয়ে রোদটা যখন পড়বে তখন কিন্তু এটা দেখা যাবে। তো আমরা এখন অপেক্ষা করছি এটা দেখার জন্য। দেখি আমাদের ভাগ্যে সেটা আছে কিনা, আমরা দেখতে পারি কিনা। আকাশ হালকা একটু মেঘলা, কিন্তু তারপর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা আশা করি আমাদের আশা অবশ্যই সার্থক হবে। ইনশাল্লাহ আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এবং সেই দেখার আশায় মহানন্দা নদীর তীরে, অর্থাৎ সেই ডাকবাংলা, ঐতিহাসিক যে ডাকবাংলা, সেই ডাকবাংলার তীরে আমরা অপেক্ষা করতেছি। এখানে ইমামবাড়া থেকে এখন চলে এসেছি মির্জাপুর শাহী জামে মসজিদে। মির্জাপুর শাহী জামে মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মুঘলরা আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগে এই মসজিদটি নির্মাণ করেছিল। মসজিদটি এখনো কত সুন্দর অবস্থায় আছে, এখনো এখানে নামাজ আদায় হয়। আমাদের দেশে এত সুন্দর বাঁশ, বিভিন্ন প্রজাতির এবং এত মোটা বাঁশ, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসার আগে এত বড় এবং এত মোটা বাঁশ আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। প্রত্নতাত্ত্বিক এই স্থাপনাটি বেশ জনপ্রিয়। প্রতিদিনই এখানে অসংখ্য পর্যটক ছুটে আসে এই ভবনটি দেখার জন্য। সোহাগ পরিবহনের এই গাড়ি নিয়ে আমরা আমাদের এবারের পঞ্চগড় তেঁতুলিয়া যাত্রা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমাদের গাড়িটি এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছে। এখন আমরা চলে এসেছি যমুনা বহুমুখী সেতুর খুব কাছাকাছি, আর সামনেই হচ্ছে সেতুর টোল প্লাজা। সেখানে নির্ধারিত টোল পরিশোধ করে আমরা চলে যাব যমুনা সেতুতে। টোল পরিশোধ করে আমাদের গাড়িটি এখন যাত্রা শুরু করলো যমুনা সেতুর দিকে। আমাদের গাড়িটি এখন যমুনা সেতু অতিক্রম করছে। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু, বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু এটি। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সেতু পার হয়ে বেশ খানিকটা পথ এসে এখন একটি ছোট্ট বিরতি, কারণ এখন এশার নামাজের সময়। আর এখানে অতিথি ফিলিং স্টেশন, এখানেই আমরা আমাদের এশার নামাজটি আদায় করব। আর মহিলা ও বাচ্চাদের এখানে জন্য টয়লেটের সুব্যবস্থা আছে। তো যিনি এই ব্যবস্থাটি করেছে খুবই প্রশংসনীয় একটি কাজ। নামাজ শেষে আমাদের গাড়িটি আবার চলতে শুরু করলো। আমাদের গাড়িটি এখন রংপুর মডার্ন মোড়ে পৌঁছে গেছে, আর এখানে আমরা একটি বিরতি করব। আর এখানে দেখতেই পাচ্ছেন ডান দিকে হচ্ছে কুড়িগ্রামের পথ, আর সৈয়দপুরের পথটি হচ্ছে সোজা। রাতের খাবারের জন্য এখানে একটি বিরতি দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা আমাদের রাতের খাবারটি সেরে আবার যাত্রা শুরু করব। আমার এক বন্ধু জসিম ভাই, তিনি আমাকে ফোন করে ডেকে নিয়ে আসলো এখানে এই গাছটি দেখানোর জন্য। কারণ হচ্ছে এই গাছটিতে হাজার হাজার চড়ুই পাখি তারা এখানে একসাথে জড়ো হয়েছে। সড়কের পাশে গাছটি হওয়াতে এখানে সারা রাতি গাড়ির হর্ন এবং আওয়াজ এবং বাতি জ্বালানো। তো আমি ভাবছি এই পাখিগুলো এখানে কিভাবে রাত কাটাচ্ছে, যেহেতু গাড়ির আওয়াজ। তো এইভাবেই তারা এখানে দেখতে পাচ্ছি এখানে বসে আছে। পাখিগুলো এমনভাবে বসে আছে মনে হচ্ছে গাছের ফল। যাত্রা বিরতি শেষ করে এখন আমাদের আবার গাড়িতে উঠতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি যাত্রা শুরু করবে পঞ্চগড়ের উদ্দেশ্যে।
দেখা যাক কখন আমাদের গাড়িটি সেখানে পৌঁছায়। তো এই হচ্ছে পঞ্চগড়ের পথ। এই পথটি একটু সরু। ড্রাইভার সাহেব একটু দেখে শুনে ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের গাড়িটি গন্তব্যে এসে পৌঁছালো কিছুক্ষণ আগে। ঘড়িতে সময় এখন রাত 3টা 40 মিনিট। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে তেঁতুল গাছটি, এটাই হচ্ছে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের সেই ঐতিহ্যবাহী তেঁতুলতলা। আর এটাই হচ্ছে সেই তেঁতুল গাছটা। আর এখন কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন পুরো গাছটা কত সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর কিছুক্ষণ আগে এখানে আসলাম, ওই ওই দূরে আমাদের গাড়ি। আর এখানে আসার পর এত রাত প্রায় 4টার কাছাকাছি। তো এই সময় এখানে এসেও অনেককে দেখতে পেলাম যারা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল নিয়ে এখানে আসছে। গতকাল বিকেল 5টার দিকে আমরা ঢাকা গাজীপুর থেকে রওনা দিই পঞ্চগড় তেঁতুলিয়া আসার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। তো এখন আমরা এই সময় এখানে এসে পৌঁছালাম। এখানে এসে কিছু পর্যটকের দেখা পেলাম, আর আমরাই আছি এখন এখানে। তো কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ ভোর হয়ে যাবে, তখন আমরা আরও সামনের দিকে যাব ইনশাল্লাহ। ঐতিহ্যবাহী এই তেঁতুল তলার পাশেই এই হচ্ছে একটি দোকান, যেটি এত রাত পর্যন্ত এখানে খোলা আছে। সিদ্ধ ডিম এবং চা এবং রুটি এগুলো খাচ্ছে। তো আমরাও এখান থেকে কিছু খাবো ইনশাল্লাহ। এখানে এইভাবেই ডিম ছিলে কেটে বাটিতে পরিবেশন করা হয়। তেঁতুল তলার পাশেই একটি মসজিদে ফজরের নামাজ পড়ে এখন আমরা চলে এসেছি ডাকবাংলোর দিকে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। ঘড়িতে সময় এখন সকাল 5টা 40 মিনিট। আর এখন আমরা এই তেঁতুলিয়া 0 পয়েন্টে আসলাম। আর এখান দিয়ে এই সড়ক ধরে এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই যাত্রায় আমাদের পঞ্চগড় ভ্রমণে আমার স্ত্রী এবং ছেলে মেয়ে আমার সফর সঙ্গী হিসেবে সাথেই আছেন। তেঁতুলিয়া পঞ্চগড়ের জেলা পরিষদের ডাকবাংলো এটি। অসংখ্য পর্যটক কিন্তু এখানে চলে আসছে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ওপারে দেখা যাচ্ছে ভারতের যে লাইটগুলো, এটা হচ্ছে ভারতের সীমানা লাইট। আর এই লাইটগুলো কিন্তু এখনো জ্বলছে। আর এখনই সব পর্যটক এখানে চলে আসছে, আমরাও চলে আসছি, ইনশাল্লাহ দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ, নেপাল এবং ভারতে অবস্থিত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া এটি। এটি নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, এবং এর উচ্চতা ৮৫৮৬ মিটার, যা ২৮১৬৯ ফুট। গতকাল বিকেল 4টায় আমরা গাজীপুর থেকে রওনা দিই এবং গাজীপুর থেকে রওনা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় আমরা কিন্তু ভোর 4টার দিকে আমরা এখানে এসে পৌঁছি। এবং যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ হয়তো আমরা দেখতে পাবো। তবে দেখার প্রত্যাশায় কিন্তু এখানে অনেক দর্শক রয়েছেন, তাদের সাথে আমরা অপেক্ষা করতেছি। তবে আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। আজকের আকাশ হালকা একটু মেঘলা, কিন্তু তারপর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা আশা করি আমাদের আশা অবশ্যই সার্থক হবে। ইনশাল্লাহ আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এবং সেই দেখার আশায় মহানন্দা নদীর তীরে, অর্থাৎ সেই ডাকবাংলা, ঐতিহাসিক যে ডাকবাংলা, সেই ডাকবাংলার তীরে আমরা অপেক্ষা করতেছি। এখানে আমাদের সাথে প্রায় 1000 দর্শক রয়েছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই সুন্দর মুহূর্তটির জন্য। আসলে গাজীপুর থেকে আসছি, হয়তো বা আল্লাহর রহমতে যদি আকাশ ভালো হয় তাহলে আমরা দেখতেও পারি। সূর্য উঠে নেয়, সূর্য উঠলে হয়তো বোঝা যাবে আমরা দেখতে পারবো কিনা, সেটা আমাদের ভাগ্যের উপরে নির্ভর করবে। অনেক আশা নিয়ে আসছি একসাথে সবাইকে নিয়ে দেখার জন্য। খুব ভোরে এসে দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য।
ভারত বাংলাদেশের সীমানার এই মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। আমি সহ এখানে শতাধিকের উপরে লোক দাঁড়িয়ে আছে এই কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। তো এখনো কিন্তু রোদ উঠে নাই। যখন রোদ উঠবে তখন ওই চূড়ায় গিয়ে রোদটা যখন পড়বে তখন কিন্তু এটা দেখা যাবে। তো আমরা এখন অপেক্ষা করছি এটা দেখার জন্য। দেখি আমাদের ভাগ্যে সেটা আছে কিনা, আমরা দেখতে পারি কিনা। তো এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আগে রোদটা উঠুক, তারপরে আমরা হয়তো সেটা দেখতে পারবো। ডাক বাংলোর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে অটো ভ্যানে চড়ে এখন আমরা দল বেঁধে বেরিয়ে পড়লাম এখানকার আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। কারণ এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে, কিন্তু এখনো আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তাই বসে না থেকে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। আসলে আবহাওয়া ভালো থাকলে দিনের যে কোনো সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। পরবর্তীতে আমরা আবার সেখানে ফিরে যাব যখন কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে। এই জায়গাটিকে একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। আশপাশটা দেখে সেরকমই মনে হচ্ছে। সীমান্তের এপার থেকে দাঁড়িয়ে ভারতের শিলিগুড়ির যে ব্রিজটি সেটা এখান থেকে মোটামুটি ভালোই দেখা যায়। তো এই জন্যই মূলত এইখানে আসা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ, আর এই ব্রিজটি এখান থেকে দাঁড়িয়ে ঝুম করে ভালোই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মহানন্দা নদী। নদীটি এখন অনেকটা শুকিয়ে গেছে যেহেতু শীতের মৌসুম চলে আসছে। নদীর এই পারটা হচ্ছে বাংলাদেশের সীমানা, আর ওই পারে হচ্ছে ভারতের সীমানা। শিলিগুড়ি ব্রিজ দেখে এখন আমরা আবার আমাদের ভ্যানে করে যাচ্ছি এখানকার জনপ্রিয় কিছু বাস দেখার জন্য, যেগুলো হলুদ কালার। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ বাস। এই বাসের কালারটি কিন্তু একেবারে হলুদ। অন্যান্য বাস যেরকম সবুজ, কিন্তু এই বাসটা হলুদ। আর এটা কিন্তু এই তেঁতুলিয়ার খুবই একটা জনপ্রিয় একটি জায়গা, যেখানে এই বাসগুলো দেখার জন্য অনেকে আসে। আর এখানে দেখেন এই যে সবুজ বাস ঝাড়, ওই বাসগুলো হচ্ছে সবুজ আর অনেক মোটা মোটা বাস। আমাদের দেশে এত সুন্দর বাস, বিভিন্ন প্রজাতির এত মোটা বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসার আগে এত বড় এবং এত মোটা বাস আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। একটা বাস মোটামুটি শুধুমাত্র এই বাসগুলি দেখার জন্য নিজ চোখে এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক চলে আসেন। খুবই বিশাল বিশাল একটি বাসের সাইজ, যেন এক একটা বাস এক একটা খুঁটির মতো, এত মোটা এক একটা বাস। তেঁতুলিয়ার সেই বিখ্যাত বাঁশ বাগান ঘুরে আমরা এখন যাচ্ছি চা বাগান দেখতে দেখতে এখানকারই একটি জনপ্রিয় চায়ের দোকানে, যেখানে প্রায় 50 আইটেমের চা পাওয়া যায়। তেঁতুলিয়া চা বাগান সিলেট এবং চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় চা উৎপাদন এলাকা। এটি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত। তেঁতুলিয়ার অনেক জায়গায় চা আবাদ হওয়ার কারণে 48টির মতো চা ফ্যাক্টরি এখানে গড়ে উঠেছে। বর্তমানে এই অঞ্চল চায়ের জন্য ব্র্যান্ডিং, সমতলের চা শিল্প উন্নয়নের সংকল্প। ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি এই চায়ের দোকানের কাছে। এখানে একটি বিশাল গাছের নিচে এই চায়ের দোকানটি। আশেপাশের পরিবেশটা এখানে এত সুন্দর, আর এখনকার সময়টা সকাল, সব মিলিয়ে খুবই সুন্দর একটি এনভায়রনমেন্ট এখানে। এই পরিবেশে বসে এই দিঘির পাশে এক কাপ চা খাওয়া সে যেন জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা।
স্নিগ্ধ সকাল, খোলামেলা একটি পরিবেশ, পাশে একটি বড় দিঘি, আশেপাশে নেই কোনো বাড়িঘর, শুধু এখানে একটি চায়ের দোকান। ভাবা যায় এখানটা আসলে কত মনোমুগ্ধকর। খোলামেলা সুন্দর নির্মল পরিবেশে ছোট্ট সোনামণিরাও নানা রঙের খেলায় মেতেছে। এখানে বিভিন্ন ধরনের প্রায় 50 আইটেমের চা পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো চা এখানে বসে খেতে পারবেন। এখান থেকে ঘুরে এবং চা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি এখানকারই একটি জনপ্রিয় রাবার বাগান, সেটি দেখার জন্য। ভ্যানে বসে আশেপাশের প্রকৃতি এবং অবকাঠামো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রাবার বাগানের দিকে। জনপ্রতি 50 টাকায় আপনারা এভাবেই এখানে ভ্যানে চড়ে আশেপাশের এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। আমরা কিন্তু চলে এসেছি রাবার বাগানে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে আসছি তেঁতুলিয়ার যে রাবার বাগান এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য রাবার গাছ এখানে। এই বনটা হয়তো এখন এখান থেকে রাবার সংগ্রহ করা হয় না, কোনো এক সময় হয়তো এখান থেকে রাবার সংগ্রহ করতো, কিন্তু এখন এই বনটা পরিত্যক্ত। এখানে রাবার সংগ্রহ করার মতো কোনো আলামত দেখলাম না, কারণ যে বাগান থেকে রাবার সংগ্রহ করা হয় সেই বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু তারা গাছকে একটু কেটে ওইখানে বাটি ফিট করে রাখে, বাটি বসিয়ে রাখে, আর ওই বাটির মধ্যে কিন্তু ফোটায় ফোটায় কিন্তু সাদা কষ জমা হয়, আর ওটা দিয়ে প্রসেসিং করে রাবার তৈরি করা হয়। তো এটা হচ্ছে তেঁতুলিয়ার রাবার বাগান। তো এখানে এখন আসলাম আমরা এখানে কিছুটা সময় কাটানোর জন্য। খুবই সুন্দর একটা জায়গা, মনোরম একটা পরিবেশ। আমাদের জসিম ভাই তিনিও ঘুরে ঘুরে রাবার বাগানটি দেখছে। আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে এখন আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী তেঁতুল তলায়। এই তেঁতুল গাছকে কেন্দ্র করে এখানকার নামকরণ হয়েছে তেঁতুলিয়া। এই হচ্ছে সেই তেঁতুল গাছ, আর এটাই হচ্ছে তেঁতুলিয়া বাজার। এখানে আসার পর আমরা শুনতে পাই কাঞ্চনজঙ্ঘার কিছু অংশ দেখা গেছে, তাই আমরা আবার এখানে ছুটে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। তো এখানে এসে আমরা পুরো কাঞ্চনজঙ্ঘাটি দেখতে না পেলেও এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার সামান্য কিছু অংশ, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটি আমরা দেখতে পেলাম। মূল যে অংশটি যেটা আসলে দেখার জন্য সবাই আসে, এই যে এই অংশটি, এটা আমাদের ভাগ্যে আজকে জোটেনি। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারার ব্যথা নিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের সকালের নাস্তা ভাজি এবং পরোটা খাওয়ার জন্য। সকালের নাস্তা খেয়ে আমরা এখন চলে এসেছি এখানকার একটি চা ফ্যাক্টরি পরিদর্শন করার জন্য। এখানে এই চা বাগানকে কেন্দ্র করে প্রায় 40টির মতো চা ফ্যাক্টরি তৈরি হয়েছে। তো আমরা এখন এই ফ্যাক্টরি চলে এসেছি, এটি চা পাতা থেকে কীভাবে চা প্রক্রিয়াজাত করা হয় সেটা স্বচক্ষে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখাবো। এই জন্য উপর থেকে প্রথমেই কাঁচা পাতা এই মেশিনে দেওয়া হয়, এরপর এই পাতাগুলোকে মেশিনে একদম ব্যালেন্স করে ফেলা হয়। তারপর আস্তে আস্তে এক একটা ধাপ এই ব্যালেন্স হওয়া পাতাগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে এই দিকে চলে আসে এবং এইটার ভিতর থেকে এই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিভাবে গুঁড়ো হয়ে এবং ড্রাই হয়ে এখানে পড়ছে। তো এখান থেকে আবার আরও প্রসেসিং হয় বিভিন্ন তাপমাত্রা এবং প্রক্রিয়ার মাধ্যমে, এই জিনিসটাকে আরও ড্রাই এবং আরও শুকানো হয়। সবুজ পাতা থেকে কিভাবে চা উৎপাদন করা হয় আজ নিজ চোখে দেখে গেলাম। যেখানে দেখতে পাচ্ছেন আরও পাতা। তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি বাংলা বান্দা স্থলবন্দরটি ঘুরে দেখার জন্য।
আর এখানে দেখতেই পাচ্ছেন সারি সারি অসংখ্য ট্রাক কিন্তু এই চেকপোস্টটি পার হওয়ার জন্য এখানে অপেক্ষারত। অটো থেকে নেমে এখন আমরা হাঁটতেছি, কারণ অটো নিয়ে এর সামনে আর যাওয়া যাবে না। তো হাঁটতে হাঁটতে আমরা প্রচণ্ড রোদ্রের মধ্যে ক্লান্ত হয়ে গেছি। এখন প্রায় দুপুর, ভর দুপুর। আর এই হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্ট। প্রতিটি গাড়ি এখানে ভারত সীমান্তে প্রবেশ করার আগে কয়েক ধাপের নিরাপত্তা স্তর এবং যাচাই বাছাই করার পরে গাড়িগুলো প্রবেশ করতে দিচ্ছে। বাংলা বান্ধা স্থলবন্দর বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার 1 নং বাংলা বান্ধা ইউনিয়নে অবস্থিত একটি স্থলবন্দর। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে 4টি দেশের বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এর মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে। বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধা ইউনিয়নে 0 পয়েন্ট এই বন্দরটি অবস্থিত। স্থলবন্দর থেকে ঘুরে এখন আমরা আমাদের গাড়িতে চড়ে যাচ্ছি পঞ্চগড় শহরের দিকে। সেখানে গিয়ে আমরা দেখব পঞ্চগড় শাহী জামে মসজিদ এবং ইমামবাড়ি। পঞ্চগড় শহরে এসে এখানে হোটেল করতোয়া, এই হোটেলে আমরা আমাদের দুপুরের খাবারটি সেরে নেব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে 500 টাকায় একটি অটো রিজার্ভ করে এখন আমরা যাচ্ছি মির্জাপুর শাহী জামে মসজিদ দেখার জন্য। অটোতে বসে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা ছুটে যাচ্ছি মির্জাপুর শাহী জামে মসজিদ দেখার জন্য এবং তার পাশেই সেই প্রত্নতাত্ত্বিক ইমামবাড়া পুরাকীর্তিটিও দেখব আমরা সেখানে। প্রথমেই আমরা চলে আসলাম এই ইমামবাড়াটি দেখার জন্য। এটা হচ্ছে আটোয়ারি ইমামবাড়া, প্রাচীন একটি স্থাপত্য। আটোয়ারি ইমামবাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া। এটি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত। শিয়াদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই ইমামবাড়াটি বর্তমানে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় আছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। আটোয়ারি ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তাকার ইমামবাড়া। এর অভ্যন্তরে একটি কক্ষ রয়েছে। কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা, যার পর রয়েছে খিলান স্তম্ভ। ইমামবাড়াটি এক গম্বুজ বিশিষ্ট একটি ভবন। এটি লাল ইটের তৈরি, যার চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা, যা প্রশস্ত ও অনুচ্চ ইটের দেয়াল দিয়ে ঘেরা। পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ। এই ভবন সংলগ্ন স্থানে বেশ কিছু কবর আছে। কবরগুলো বাঁধানো, পাশেই দেখা যাচ্ছে কবরগুলো। এবং এই ভবনটির ভিতরে ঘুরে দেখে তারা খুবই আনন্দ মনে এখান থেকে ফিরে যায়, কারণ এত প্রাচীন, এত পুরনো একটি ভবন, এত আধুনিক, এবং এটি এখনো কত সুন্দর অবস্থায় আছে।
এখানে এসে এবং এই পুরাকীর্তিটি দেখে আমার আজকের ভ্রমণের সার্থকতা খুঁজে পেলাম। আমি সহ আমরা যে কজন এখানে এসেছি আমরা সকলেই খুবই আনন্দিত এই ভবনটি ঘুরে দেখতে পেরে। এই হচ্ছে এই ভবনের একটি কক্ষ, আর এই একটি কক্ষকে কেন্দ্র করে পুরো ভবনটি সাজানো হয়েছে। এই ঘরের উপরেই হচ্ছে গম্বুজ, একটি গম্বুজই এই পুরো ভবনে। জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছে, আমরা হয়তো বা এরকম জিনিস আর দেখতে পাবো না, আল্লাহ বলতে পারবে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা অনেক দূরত্বে আসলো, আমাদের সার্থক হয়েছে। আমরা গাজীপুর কত থেকে সুন্দর করে, কত নিখুঁত করে করছে। গাজীপুর থেকে আসছি, আমরা আসলে বুঝতেই পারি নাই যে এত সুন্দর জিনিস যে না। এখানে আছে। ভবনটির ভিতরে বিভিন্ন অংশে এরকম খাঁজ কাটা, যেখানে আসবাবপত্র রাখা হতো। এই ইমামবাড়াটি নির্মাণে যে ইটের ব্যবহার হয়েছে সেটি গতানুগতিক ইটের চেয়ে আলাদা। এই ইটগুলো একটু পাতলা। ইমামবাড়া থেকে এখন চলে এসেছি মির্জাপুর শাহী জামে মসজিদে। মির্জাপুর শাহী জামে মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী জামে মসজিদ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মত পার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এই মালিক উদ্দিনই মির্জাপুর গ্রামেরও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে। আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জৈনব ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। এই মসজিদটির সামনে, পিছনে এবং ভিতরে বাহিরে সবখানেই কারুকার্য করা, কোনো একটি জায়গা বাকি নেই যেখানে কারুকার্য করা হয়নি। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের এই মসজিদ দেখতে আসলাম। আচ্ছা কাকা, আপনারা কি এটা বলতে পারবেন কত বছর আগে মসজিদ? মোগল আমলের, মোগল আমলের মসজিদ না? 500-600 বছর আগে। 500-600 বছর আগের না? 600 বছর আগের মসজিদ না? মোগল আমল 500-600 বছর আগের মসজিদ, অর্থাৎ মোগল আমল তৈরি করছে। আমাদের বাংলাদেশও, বর্তমান বাংলাদেশে এরকম সুন্দর মসজিদ আমার মনে হয় না আমাদের চোখে আর কখনো পড়ছে কিনা। আমাদের ইসলাম প্রচারের জন্য তারা কত সুন্দর নিদর্শন তৈরি করছে। 600 বছরের পুরাতন মসজিদ এখনো কত শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে আছে, এটা আসলে না বললেই হয় না। নিজের চোখে আপনারা দেখুন। আসলে ইনশাল্লাহ দেখি ভিতরের দিকটা কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা গাজীপুর থেকে আসছি, আপনাদের এই ঐতিহ্যবাহী মসজিদ আমরা দেখবার জন্য আসছি। আমাদের আরো অনেক সাথী ভাইয়া ছিল, তারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই শহর থেকে। আমরা আপনাদের এই মসজিদটা উপভোগ করে এবং আমরা নামাজ আদায় করে এই জায়গা থেকে চলে যাব। আমরা চাই সারা দেশ এই মসজিদটা দেখতে আসুক। আমাদের এই বাংলাদেশে এত সুন্দর পুরাতন একটা মসজিদ যিনি তৈরি করছে
ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগের একটি মুঘল আমলের একটি মসজিদ। এটা হচ্ছে শাহী মসজিদ। আর এই মসজিদটা মুঘলরা আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগে এই মসজিদটি নির্মাণ করেছিল। মসজিদটি এখনো কত সুন্দর অবস্থায় আছে, এখনো কত মজবুত অবস্থায় আছে, এখনো এখানে নামাজ আদায় হয়। এবং এর যে নির্মাণ শৈলী, এর যে কারুকার্য, এটা আপনারা দেখলে অভিভূত হবেন। আপনারা এটার যে কারুকার্য, এটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা আসছি এই মসজিদটি দেখার জন্য। এখন আসরের আজান হয়েছে, আমরা আসরের নামাজও পড়বো ইনশাল্লাহ। এত সুন্দর একটা মসজিদ, এখানে এসে আজকের দিনটা সার্থক হলো, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এখানে আসরের নামাজটা আদায় করব। প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মির্জাপুর শাহী মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 25 ফুট। মসজিদটির সামনের দেয়ালে চিত্রাঙ্গন ও বিভিন্ন কারুকার্য রয়েছে, যেগুলো একটি অপরটির থেকে আলাদা। আলহামদুলিল্লাহ, 3 গম্বুজ বিশিষ্ট, ভিতরে 2টা কাতার হয় আর এখানে উপরে 3টা গম্বুজ। আর এই মসজিদটা এখানে এসে দেখতে পারলাম এবং এইখানে আসরের নামাজ আদায় করতে পারলাম। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এত সুন্দর একটা ঐতিহ্যবাহী মসজিদ, মুঘল আমলের একটি মসজিদ। এটি প্রায় 5 থেকে 600 বছর আগে নির্মিত। আর এই মসজিদটা এখনো আল্লাহ তাআলার রহমতে এত সুন্দর, এত চমৎকার একটা অবস্থায় আছে। দেখেন, হয়তো কিছু সংস্কার করা হয়েছে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটি মসজিদ। আর এটার কারুকার্য, এটা নির্মাণ শৈলীটা এক কথায় অসাধারণ। মসজিদটিতে একই সারিতে 3টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজের কোণায় একটি করে মিনার রয়েছে। মসজিদটিতে ফরাসি ভাষায় একটি শিলালিপি রয়েছে, যেটা থেকে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে একটি ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটি সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয়। এত চমৎকার, এত সুন্দর একটি মসজিদ রেখে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। এখন আমরা আমাদের রিজার্ভ করা অটো নিয়ে আবার রওনা শুরু করলাম আমাদের গাড়ির কাছে যাওয়ার জন্য। তো এখন আমরা আমাদের গাড়ির কাছে গিয়ে সেখান থেকে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই অংশটি হচ্ছে মির্জাপুর বাজার। এই বাজারে এসে এখান থেকে বামে ঢুকলেই আপনারা এই শাহী মসজিদটি দেখতে পাবেন।